কি বলবো? ঠিক আছে, একটু সময় নাও, লোকজন দেখুক। তোমার বলি মনে এটা ঠিক আছে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। না, আমরা পাখা বন্ধ করিনি। আমাদের জীবনের পথ এগিয়ে নিয়ে চলেছি এই অতিমারীর আক্রমণকে প্রতিহত করে। বন্ধুর পথ, মসৃণ পথ, সমস্ত পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। নমস্কার, আমি অজিত রায়। আজকে লেখিকার মুখোমুখি এক সাবেরি প্রয়াস, এই সান্ধ্য অনুষ্ঠানে আমি সেদিনের সোনাঝরা দিনগুলিতে বড় গল্পের লেখিকা শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়ের সাথে কিছুক্ষণ আড্ডা দেব। আজকে যারা লাইভ দেখছেন, লাইভ অনুষ্ঠান, এবং যারা পরে রেকর্ডেড অনুষ্ঠান দেখবেন, সবাইকে যথাযোগ্য সম্মান সহকারে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাবেরির কর্ণধার শ্রদ্ধেয় দাদা শ্রী হীরক হোমরায়কে এবং শ্রদ্ধেয়া বৌদি শ্রীমতী সুমিতা হোমরায়কে আজকে আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। আজকে এমন একটা বিশেষ দিন, আজকে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকে জন্মদিন। এরকম একটা দিনে আমি একজন সাহিত্যিকেরই মুখোমুখি হচ্ছি, এটা আমার কাছে পরম গৌরবের। নমস্কার শ্রীমতী মুখোপাধ্যায়। নমস্কার। প্রথমত সাহিত্যিকের মুখোমুখি ব্যাপারটা খুব মানে হজম করতে খুব কষ্টকর। হীরকদাকে অনেক ধন্যবাদ, সাবেরিকে বটেই, এবং অজিতবাবুকেও অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের কথা ভেবেছেন এবং অর্গানাইজ করেছেন। আমাদের অনুষ্ঠানটা একটু আগে শুরু হয়েছিল, কিন্তু শুরুটা তো কথাগুলো বোধহয় একটু কেটে কেটে যাচ্ছিল। তো আপনারা আশা করি থাকবেন। আমরা যেটুকু পারি অনুষ্ঠানটা চালানোর চেষ্টা করি, যদিও আমার একটু ভয় লাগছে, কেননা এরকম তো কখনো আমি ছিলাম না, মানে এরকম কোনো আমি ভাবিনি যে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকতে হবে। লেখা অনেক সোজা, বা সেটাকে কোনো গ্রুপে পাঠিয়ে দেওয়াটা অনেক সোজা, কিন্তু এরকম মুখোমুখি কথা বলাটা বেশ ভয়ের আর কি। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করছি, এই যে অতিমারীর এই বদ্ধ অবস্থাতে আমরা যখন ঘরে বন্দি হয়ে একটা অন্যরকম জীবনযাপন করছি, সেই জীবনযাপনে এখন কীরকম আছেন আপনি? প্রথমত অতিমারী, হ্যাঁ নমস্কার। আচ্ছা, একটা ফোন এসে গেছিলো বলে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো যেটা বলার, অতিমারী তো আজকে থেকে নয়, 2020 প্রায় মার্চ থেকে। সবচেয়ে কষ্টকর হলো সেই সময় একটা বাড়ি যাওয়ার কথা ছিল, সেই যাওয়াটা ক্যান্সেল হয়েছিল। তো সেখান থেকে আমার একটু অতিমারী নিয়ে দুঃখ ব্যাপার ছিল। কিন্তু তারপরে দেখলাম যে আমার ওই একটা বেড়াতে যাওয়ার মানে না হয়ে এত লোকের এত অসুবিধা, মানে এত গোটা পৃথিবী জুড়ে এত অসুবিধা, যে সেখানে আমাদের ছোট্টখাটো অসুবিধার কোনো ব্যাপারই নয়। তো এবং একটা নতুন অভিজ্ঞতা তো বটেই। আমার কাছে গোটা ব্যাপারটা প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থাটা লেগেছে, আমার কাছে পরিষ্কার ছিল ব্যাপারটা। এবং আমি এই সময়টায় আমার নিজের অনেক পড়ার ডিউজ ছিল, সেগুলো করতে পেরেছি, অনেক লেখা গোছাতে পেরেছি, অনেক লেখা আধা ক্যাচটা ছিল সেগুলো গোছাতে পেরেছি। অতিমারীটা ভালো মানে ভালোভাবে ব্যবহার করা গেছে। অনেক এনজিওর কাজকর্ম আমি করি, সেগুলো অন্তত গোছানো গেছে। ফলে খুব কিছু দুঃখ কষ্টটা ছিল, কিন্তু অতিমারীর সময় একটা কাজও করা গেছে, এটা বলা যেতে পারে। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে অতিমারীর সময়ে অনেক শিল্প প্রতিভাও বেরিয়ে এসছে, যেগুলো আগে হচ্ছিল না।
কিন্তু দুঃখজনক ব্যাপার তো অনেক আছে। যাই হোক, সেসব জায়গায় যাচ্ছি না এখন। আপনি তো জেনেছি যে আপনি লেদার টেকনোলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্তা এবং আপনি বেশ কিছু বছর কেমিক্যাল প্ল্যান্টেও কাজ করেছেন। তারপরে আপনি সেটা ছেড়ে দিয়ে একটা ইংরাজি মাধ্যম স্কুলের আপনি এখন শিক্ষয়িত্রী। এই পরিবর্তনটা কেন হলো? পেশার পরিবর্তনটা কেন হলো? পেশার পরিবর্তন দুটো ব্যাপার হয়েছে। এক হলো আমি দীর্ঘদিন, ধরুন 1987 সালে আমি পাশ করেছি, 1987 সাল থেকে চাকরি করি 2006 অবধি টানা। সেটা কিন্তু খুব কম নয়, 13-6-19 বছর, প্রায় 20 বছর ইন্ডাস্ট্রিতে। এবং এই ইন্ডাস্ট্রিটা ছিল কলকাতা বেস্ট, ট্যাংরা তপসিয়া অঞ্চলে, আমি সেখানে চাকরি করতাম। এই ইন্ডাস্ট্রিটা পলিউশনের গন্ডগোলের জন্য গোটাটা বানতলা বলে একটা জায়গায় চলে যায়। বানতলা হলো অনেক দূর, শিয়ালদা থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে, এবং আমার কোনো নিজস্ব ভেহিকেলস নেই। ফলে আমি বাধ্যই হয়ে চলে আসতে। আর তার আগে একটা ব্যাপার বলা উচিত যে আমি একদম ছোটোবেলা থেকে প্রাইভেট টিউশন করতাম, মানে আর্থিক কারণে, এবং সেটা আমি কিন্তু কন্টিনিউয়াস করে গেছি, এখনও পর্যন্ত আমি করি। ফলে আমার এই এডুকেশনাল লাইনে চলে আসতে আমার তেমন অর্থে কোনো বেগ পেতে হয়নি। বিশেষ করে যখন আমি যে স্কুলে পড়াচ্ছি তখন ব্যারাকপুরের আমার একটা বিশাল পরিমাণ ছাত্র সংখ্যা। ফলে আমার শিফট করতে আমার দিক থেকে কোনো কষ্ট হয়নি। আর একটু আর্থিক অসুবিধা হয়েছে বটে, ইন্ডাস্ট্রির টাকা তো আর স্কুলে পাওয়া যায় না, প্রাইভেট স্কুলে ইন্ডাস্ট্রির টাকা পাওয়া যায় না। আদারওয়াইজ আমার কাজ করতে কোনো অসুবিধা, নতুন করে কিছু শিখতে হয়নি। তার মানে আপনি যে নতুন পেশাতে এলেন সেই পেশার ভালোবাসা আপনার বরাবরই ছিল। হ্যাঁ, এবং আমার যতদূর সম্ভব রিটায়ারমেন্টের বয়স এসে গেছে, আমার রিটায়ারমেন্টের পরেও ওই পড়ানোর ব্যাপারটা থেকে যাবে। আমি স্কুলে পড়ানো ছাড়াও 2-1টা এনজিওতে গিয়ে পড়াই, আমার পড়াতে ভালো লাগে। এবং ব্যারাকপুরের বেশ কিছু লোকজন আছে যাদের আর্থিক অবস্থা খুব পিছিয়ে থাকা, তারাও আমার বাড়িতে পড়তে আসে এই কন্ডিশনে, তারা অন্তত পড়াশোনাটাকে ভালোবেসে পড়বে। খুব ভালো লাগলো। আমি এমন একটা সুন্দর আপনার কাছ থেকে জানলাম যে এনজিওতে গিয়েও আপনি পড়ান এবং কিছু যারা অভাবী ছেলে মেয়ে তাদেরও হয়তো আপনি পড়ান। এটা মানে নতুন জানলাম আপনার থেকে। আচ্ছা, আপনার ছোটবেলার বেশ অনেকটা অংশ কেটেছে ডুয়ার্সে, বন, পাহাড়, নদী, এরকম একটা পরিবেশের মধ্যে। সেই পরিবেশের থেকে আপনি তারপরে এখন আমাদের ব্যারাকপুরে মোটামুটি বৃহত্তর কলকাতায় সেখানে আসেন। তা আপনার সেই যে প্রাকৃতিক পরিবেশে যে আপনার বড় হয়ে ওঠা, সেটা কি আপনি মিস করছেন এখনো? না, তার আগে একটা কথা আছে, আমার জন্ম কিন্তু ব্যারাকপুরে, এবং আমি বড় হয়েছি লাটবাগান বলে একটা জায়গা, যেখানে পুলিশ ট্রেনিং কলেজ আছে। এবং আমাদের কোয়ার্টার গঙ্গার পাড়, বিস্তীর্ণ ফাঁকা জায়গা, ওখানে একটা বিশাল পরিমাণ পুরনো কবরখানা আছে, লেডি ক্যানিং এর কবর। আমার কোয়ার্টারটা ঠিক তার পেছনে ছিল। একটা বড় বটগাছ আছে, যেটা প্রায় 300 বছরের পুরনো বটগাছ, মানে ওটা শিবপুর বটানিক্যাল গার্ডেনের বটগাছটার একই রকম বয়স। ফলত আমি এখানেও কিন্তু ব্যারাকপুরেও কিন্তু খুব সুন্দর পরিবেশে বড় হয়েছি। আমি যখন ক্লাস 1-এ ব্যারাকপুর গার্লসে পড়ি তখন আমার বাবা বদলি হয়ে যান, এবং আমরা তখন নর্থ বেঙ্গলের অনেকগুলো জায়গা, ফালাকাটা, তারপর আলটিমেটলি আলিপুরদুয়ার বলে একটা জায়গায় আমরা বড় হয়েছি। সেখানে আমার অ্যাডোলেসেন্সের পিরিয়ডটা কেটেছে। ম্যাকুইলিয়াম স্কুল, আমার আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস, বা পাহাড়ি একটা জায়গা। বাবা যেহেতু তখন এসএসবি বলে স্পেশাল সিকিউরিটি ব্রাঞ্চে ছিলেন, বাবার জিপে করে করে আমরা ফুলচিলিং, বক্সাদুয়ার, জয়ন্তী, এইসব ঘুরতে ঘুরতেই বড় হয়ে গেছি। এবং ফলে তার তো নস্টালজিয়া কাজ করবে, যদিও তারপরে আমি অনেকবার বেড়াতে গিয়ে ওই জায়গাগুলো পা দিতে পারিনি, ভয়ে, যদি আমার পুরনো সবগুলো নষ্ট হয়ে যায় সেই ভয়ে। কিন্তু আমি আবার 7-এর পরে এসে ব্যারাকপুর গার্লসেই ভর্তি হয়েছি। ফলত এখনো পর্যন্ত ব্যারাকপুরও আমার কাছে সমান আদরের, যতখানি আদরের আলিপুরদুয়ার। ও, আপনি তাহলে ওই বাবার চাকরি সূত্রেই আপনি ওইসব জায়গায় ঘুরেছেন? হ্যাঁ। আর আলিপুরদুয়ার তো এখন জেলা সদর হয়ে গেছে। তখন ছিল না। আমরা যেখানে আলিপুরদুয়ারে বড় হয়েছি সেই জায়গাটায়, সেই লিচু বাগান, সুন্দরবন, তখন লাইটও ছিল না, আমরা হারিকেনেই বড় হয়েছি। একটা হারিকেন গিরে বোনেরা পড়তাম, সেরকম ভাবে বড় হয়েছি, কাঠের উনুনে রান্না, আমরা সেভাবেই বড় হয়ে গেছি। আর ব্যারাকপুরে এসে কিন্তু দীর্ঘ সময় আমরা ওই লোডশেডিং, হারিকেন, তাই দিয়েই কাটিয়েছি। অনেক পরে, এখনকার মতো লাইট ব্যারাকপুরে আগেও থাকতো না আর কি। বাবা, এ তো চিন্তাই করা যায় না। আমিও আলিপুরদুয়ারে গিয়েছি, সেই আলিপুরদুয়ার এখন জেলা সদর, সেখানে আপনি বলছেন তখন হেরিকেনে আপনারা পড়াশোনা করেছেন? পুরোটাই, আমরা 69 থেকে 74 অব্দি হারিকেনে ছিলাম,
পুরোটাই হারিকেনে। হ্যাঁ। আমাদের কখনো কোনো আলো ছিল না, আলো বা ফ্যান যে হতে হয় সেটা আমরা জানতাম না আর কি। আচ্ছা, এই যে আপনার সংসার করা, সংসারে কাজকর্ম, তারপরে আপনার স্কুলে, তারপরে আপনার 2 মেয়েকে আপনি বড় করে তোলা, তাদের পড়াশোনা দেখা, এর মধ্যে আপনি লেখালেখির সময়টা পান কোথায়? প্রথমত মানুষ যেটা ভালোবাসে সেটা সে করে ছাড়ে, এটা একটা বড় একদম, ব্যাপার। একদম ঠিক, একদম। তাতে কোন কাজটা তার কম করতে হবে, কোন কাজটা তার বেশি করতে হবে, সেটা নিজে সিলেক্ট করে। আমার ক্ষেত্রে সংসারে কিছু কিছু কাজ খুব কম গুরুত্ব, যেমন নিয়মিত রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, শপিং করা, সংসার খুব টিপটপ করে গুছিয়ে রাখা, এই কাজগুলো আমি কম ধ্যান দিই। ফলত আমি একটু আগোছালো সংসারী করতে, আমি কম রান্না করি। আমি লোকজনকে ডেকে ডেকে রান্না করে খাওয়ানোর যে একটা বাঙালি কালচারে, সেই কালচারে ওটা নেই। লোককে ডাকি, ডেকে দোকানের খাবার খাইয়ে দিই। ফলে আমার ওই দিকে অনেক সময় যায়, সময় বাঁচে। আর আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগতো, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে লেখাটা ঢুকে গেছে। লিখতে আমার খুব ভালো লাগে এবং খুব ছোটবেলা থেকে আমার লিখতে খুবই ভালো লাগে। তখন তো ডায়েরি লেখা ছিল, তখন তো ফেসবুক ছিল না বা ফোনও ছিল না, এখন টাইপ করে করে লেখার কথা কখনো স্বপ্নেও ভাবিনি। তো ডায়েরিগুলো এখনো আছে, দেখি তাই বেশ সুন্দর লেখা, ঝরঝরে লেখা। তারপরে সেটাতে চলেছে, জের চলে গেছে আর কি। না, এই যে বললেন ছোটবেলা থেকে লেখা, এই ছোটবেলা মানে কিরকম, মানে কোন ক্লাসে পড়াকালীন আপনার এই যে লেখালেখির যে না, আমি ভাবটা ঠিক আপনার সেটা মধ্যে? বলতে পারবো না। ব্যাপারটা মনে আছে ক্লাস 10-এ যখন আমাদের বাংলা রচনা হতো, তখন সেটা 20 নম্বরের রচনা হতো। ক্লাস 10-এ যখন আমরা পড়তাম, আচ্ছা। সেই 20 নম্বরের রচনা কিন্তু খুব সহজ, 1-2 পাতা আমাদের লেখার ব্যাপার নেই, সেটা 4-5 পাতা লেখা হতো। এবং আমি ক্লাস 10-এ পড়ছি হলো 78, মাধ্যমিক আমার 79। সেই সময় আমি বাংলা রচনা লিখতাম নিজের মনের খেয়ালে, মানে কেউ যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে লিখছে, তখন আমি লিখছি আমি কৃষি বিজ্ঞানী হব এবং কৃষি বিজ্ঞানী হব, সেটাই আমি আমার মতো। এখন কিন্তু গুগল নেই, খেয়াল রাখছি, তখন কিন্তু গুগল নেই, কোনো ইনফরমেশন নেই, আমি আমার মতো বানিয়ে বানিয়ে লিখছি। সবাই যখন বলতে লিখতো মেলার বর্ণনা, রথের মেলা, তখন আমি বইমেলা নিয়ে লিখতাম। ফলত আমার এই অফবিট লেখাগুলো ছোটবেলা থেকে আছে। আমার মনে আছে আমি লেডি ব্রেবনে পড়তাম ম্যাথস অনার্স, সেখানে একটা ইলেকটিভ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে হতো, আমি বাংলা নিয়েছিলাম। সেখানে একবার কোনো রচনা এসেছিল তোমার প্রিয় বই, আমি বোধহয় হাওয়ার্ড ফার্স্টের মোস্ট প্রবাবলি হাওয়ার্ড ফার্স্টের একটা গল্প লিখেছিলাম, যেটা ছিল ওই আমাদের কৃতদাস প্রথা কিছু নিয়ে। এবং সেই গল্পটা লেডি ব্রেবনের মতো কলেজে টিচাররা ক্লাসে জোরে পাঠ করেছিল এবং সেটা বোধহয় আমার কনফিডেন্সের প্রথম ব্যাপার ছিল, যেখানে আমি ভালো বাংলা লিখতে পারি। হ্যাঁ, হয়তো একটু বানান ভুল হয়, রয় ভুল হয়, ওতে ভুল হয়, কিন্তু লেখার যে একটা চলন আছে, সেই চলনটা আমার ছিল। আমার প্রথম লেখা ছাপা হয় 95-এ। তারপর থেকে ছোট ছোট ম্যাগাজিনগুলো পাঠানো হতো। দেশে পাঠানো কখনো সাহস পাইনি, কিন্তু তখন যা ক্রান্তিক, দাগিমা, ম্যানিফেস্টো, এই যে সমস্ত ছোট ছোট পত্রিকায় পাঠাতাম, ছাপা হতো, কখনো ফেরত আসলে দুঃখ পেতাম না। তখন তো সব বাই পোস্টে ফেরত আসতো। তারপর বেশ কিছু বছর আমি কিছু লিখিনি, বলতে গেলে 2000 সাল থেকে 2006, এই 6টা বছর আমি কিছু লিখিনি। মানে আমি এক একটা পারিবারিক বিপর্যয়ে পড়েছি, সেটাকে কাটিয়েছি। তারপর আবার যখন মোবাইলে লেখার একটা স্কোপ এলো, তখন থেকে নিয়মিতই লিখলাম। এই যে বললেন এটা পারিবারিক বিপর্যয়, এটা কি একটু ছোট করে কিছু বলা যাবে এখানে, কি বিপর্যয় হয়েছিল? সেটা এক ধরনের আমার শ্বশুরমশাই একটা আনন্যাচারাল ডেথ হয়। আনন্যাচারাল ডেথটার পরে তিনি ছাদ থেকে পড়ে মারা যান এবং সেটা এত বড় আঘাত হয়েছিল যে আমার হাজব্যান্ডের এক ধরনের সিজোফ্রেনিক এক ধরনের প্যাটার্ন দেখা গেছিল। সেই পুরোটা সেই পরে যেটা হয়, ভয়ঙ্কর একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসে, কারণ তিনি একটার পরে একটা চাকরি ছেড়ে দিয়েছিলেন। এবং আমার 2000 সালে আমার ছোট মেয়ে হয়, তখন আমিও শারীরিকভাবে খুব সক্ষম ছিলাম না। এবং এই গোটা সামলাতে যেটা হয়ে গেল, ওর ঠিক একই সময়ে কিন্তু লেদার ইন্ডাস্ট্রি বানতলা চলে যাচ্ছে। মানে 2004 থেকে 2006 আমার কার্যকর কোনো চাকরি নেই এবং আমি এধার ওধার করছি, এই কোম্পানি 3 মাস, ওই কোম্পানি 2 মাস, এরকম করে 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 2006 পুরো ইন্ডাস্ট্রিটাই আনতলায় চলে গেল। এবং 2005 আমরা ব্যারাকপুর শিফট করে গেলাম, আমাকে বেলঘরিয়া বাড়ি ছিল, ব্যারাকপুর শিফট করে গেলাম। এই সবটা সামলাতে কি তখন যেটা হয়, গল্পের বই পড়াও হয় না, লেখাও হয় না, কখনো হয়তো বাচ্চাদের সঙ্গে বসে
বাচ্চাদের মতো করে সুকুমার রায়কে পড়িয়েছি, বাচ্চাদের মতো করে সত্যজিৎ রায়কে পড়িয়েছি, এই করতে করতেই ছিলাম, ওগুলো সব চাপা পড়েছিল। আমাদের সাথে আছেন রত্না নাথ, মৈত্রী মজুমদার, গৌরীচরণ ভট্টাচার্য, মিমি রুমা, সীমা রায়, সুমিতা হোম রায়, প্রদীপ ঘোষ, গৌরীচরণ ভট্টাচার্য। গৌরীচরণ ভট্টাচার্য দাদা লিখেছেন, শুনতে ভালো লাগছে দুজনের কথোপকথন। সলিলদা বলেছেন ঠিকঠাক চলছে এখন। প্রদীপ কুমার ঘোষ লিখেছেন, আলিপুর দুয়ার আমার প্রিয় জায়গা, জঙ্গলে ঘেরা, অসাধারণ। সত্যি দাদা, আলিপুর দুয়ার আমারও গেলে খুব ভালো লাগে, আমারও আত্মীয় আছেন ওখানে। নিশা গাঙ্গুলি, সো বিউটিফুল। প্রদীপ কুমার ঘোষ আবার লিখেছেন, নতুন ধরনের অনুষ্ঠান, চিন্তাটা ভালো। মিমি রুমা লিখেছেন, ভীষণ ভালো একটি অনুষ্ঠান দেখছি। ধন্যবাদ, আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, আপনাদের কাছে সবাইকে অনুরোধ অনেক রইল। ধন্যবাদ। অনেকে দেখছেন, এটারও তো ভীষণ আমাদের পক্ষে মানে খুব আনন্দের ব্যাপার আর কি। আচ্ছা, আপনি এই সেদিনের সোনা ঝরা দিনগুলিতে ছাড়া এরকম দুই একটা আপনার আরো এরকম গল্প লিখেছেন, সেটা একটু বলবেন, বা কোথায় সেটা প্রকাশিত হয়েছে বা কিছু? প্রিন্টেড গল্প প্রকাশিত হচ্ছে তো ক্রান্তিক বা দাদিমায় প্রিন্টেড গল্প প্রকাশিত দিলে, এগুলো সবটা না 2015-র আগে। 2015-য় আমার হাজব্যান্ড মারা যান। 2015-র পরে 2016 থেকে আমি তখন তো ফেসবুক পুরোদমে আছে, তখন আমি কিছু লিখতাম আমার টাইম লাইনে। তো আমার টাইম লাইন থেকে তো লেখা টুকটাক চুরি হতো, এবং সেটা হোয়াটসঅ্যাপে ঘুরছে নামে, এবং ব্যাপারটা এরকম হচ্ছে, কিন্তু বলেছিলাম আপনি লেখাটা নিয়েছেন কেন, আমার লেখা বলেছিলাম, প্রমাণ দিন আপনার লেখা। তারপর আমাকে একজন দুজন ততক্ষণ থেকে যা লেখা কিছু কিছু বন্ধু বান্ধব হয়ে যায়, তখন তারা বলে যে আপনি না লেখাগুলো এক একটা গ্রুপে পাঠাবেন, গ্রুপের মধ্যে লেখা অনেক বেশি চুরি হওয়ার ভয়টা কম থাকে, আর বেটার আপনি এক একটা লেখাকে 2-3টে গ্রুপে পাঠিয়ে দেবেন, সেক্ষেত্রে খুব ভালো হয়, কেউ চুরি করলে অন্যজন সেটা সঙ্গে সঙ্গে ধরতে পারে। তো তারপরে আমি আমার টাইম লাইনে গল্প লেখাটা বন্ধ করে দিয়েছিলাম। টাইম লাইনে হয়তো কোনো বেড়াতে গেছি, তার কোনো খবর থাকতো, কোনো ছবি থাকতো, টাইম লাইনে টানা গল্প লেখাটা আমার বন্ধ ছিল। এখন একটা দুটো তো আমার লেখার কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর গল্প যায়, আমি সত্যি তারপরে চুরিটা বন্ধ হয়েছে। তো এত বড় প্রেমিসে আমি খুব একটা লিখিনি, 7টা 8টা। আমি লেখার মধ্যে আমার একটা উদ্দেশ্য থাকে, হয়তো কখনো আমি ঠিক করলাম আমি হিন্দু মুসলিম নিয়ে লিখবো, এবং কখনো আমি ঠিক করলাম যে এই যে শিক্ষা, আমরা যে শিক্ষা দিই এবং যে শিক্ষা মানুষ নেয়, বা এখন যেহেতু অভিভাবকদেরও একটা ভয়ঙ্কর বাচ্চাদের ব্যাপারে কি বলবো, একটা ওভার প্রোটেকশন এসে গেছে, এই সব নিয়ে লিখবো। তো আমার একটা বিষয়বস্তু ভাবনা থাকে। এই প্রথম একটা গল্প লিখেছি, যেটা আমি কিছু না ভেবে শুরু করেছিলাম, শুধু আমি আমার নস্যি পাড়াটাকে নিয়ে লিখতে চেয়েছিলাম, এবং সেই গল্পটা এত বড় স্প্যান হয়ে যাবে আমি নিজে ভাবিনি। সবচেয়ে বড় কথা বোধহয় অতিমারি ছিল বলে অনেক বেশি পাঠক ইনভলভ ছিল, তাদের কোনো কাজ ছিল না, তারা শুনতে ঢুকেছে, আর ইন্দিরাকে তো বেশ ভালো লাগছে, একটু কথা বলি, একটু অনুষ্কাকে জ্বালাই, একটু বলি যে আপনি এটা এরকম করে করছেন কেন। এই প্রত্যেকের সঙ্গে কথোপকথন হতে 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 কি হয়েছে, আমারও লেখাটা বাড়ছে। মানে আমি যখন বাকি বন্ধ করে দেবো, তখন একদিন বলছে আচ্ছা এটা এরকম করলে হয় না, তখন বললো ঠিক আছে শুনি। তো সত্যি প্রত্যেকের তো অনেক সময় ছিল না, এই সময় কিন্তু অনেক ভালো ভালো লেখা আমরা পড়েছি, অনেক ভালো ভালো লেখা লোকেরা পাঠিয়েওছে, অনেক সুন্দর সুন্দর লেখা, এবং ফলত আমার এই লেখাটা অনেকের কি বলবো, অনেকের হিসেবে, অনেকের মতামতে লেখাটা একটা বেশ বড় সড়ো প্রাণ পেয়ে গেছে। হ্যাঁ, যে প্রশ্নটা গত শনিবারে সাবিরির অন্যতম সদস্য এবং অ্যাডমিন শ্রী সলিল মুখোপাধ্যায় উত্থাপন করেছিলেন, যে 100তম পর্বে শ্রীমতী মুখোপাধ্যায় যে কথাটা লিখেছিলেন যে ভাবা যায়, এই ভাবা যায় কথাটা সলিলদা শনিবারে এত সুন্দর তার বিশ্লেষণ করেছেন, এইখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। যে 25 পর্বের পর লেখিকা বলছেন আরেকটু, আবার 50 পর্বের পর উনি বলছেন যে প্রায় শেষ হয়ে গেছে, এইভাবে 100 পর্ব গিয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে, যেটা উত্তরটা আমরা পেয়ে গেলাম, যে পাঠকের দাবি তাতে লেখিকা কিছুটা এগিয়ে নিয়ে গেছেন। না, আমার প্রশ্ন হচ্ছে যে লেখিকার নিজেরও কি মনে হয়েছে যে
এই ইনুকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে? না, প্রথমত বলি, আমার না প্রত্যেকটা তো লেখে কিছু কারণের জন্য। আমার লেখার প্রথম ব্যাপার ছিল যে যে যৌথ পরিবার এখন হবে না, যে বাস্তবে যে এই যৌথ পরিবার হবে না, কিন্তু যৌথ পরিবারের কিছু কিছু লাভ ছিল, কিছু আনন্দ ছিল, আমি শুধু সেগুলোকে এক ধরনের জট ডাউন করতে চেয়েছিলাম। যে জট ডাউন করতে সে কোনো তো আধার লাগে, যে কোনো কিছু গল্প দাঁড় করাতে কোনো আধার লাগে। আমার আধার ছিল নস্যিপাড়ার ওই বাড়িটা। নস্যিপাড়া কিন্তু আছে, সত্যি সত্যি নস্যিপাড়াটা আছে, মিল স্ট্রিট বলে একটা ব্যাপার আছে। সেখানে সমস্ত পুরোনো বাড়িগুলো ভেঙে ভেঙে ফ্ল্যাট হচ্ছে। প্রত্যেকটা পুরোনো বাড়িতেই কোনো না কোনো মল্লিক বাড়ি, কোনো না কোনো মুখার্জি বাড়ি, কোনো না কোনো সান্যাল বাড়ি আছে। তাদের বাড়িতে মেচকা না থাক সেচকা আছে, সেচকা না থাক ফুলকা আছে। হয়তো এক বাড়িতে সবাই নেই, কিন্তু কোথাও না কোথাও আছে। প্রত্যেকেই যখন চোখ বন্ধ করে পেছনের দিকে তাকান, তখন দেখবেন কারোর একটা মামা, কারোর একটা কাকা, কারোর একটা বাড়ির বড় দাদা, সে কিন্তু কখনো কখনো ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এখন সেটা বাস্তবে সম্ভব নয়, কিন্তু বাস্তবে সম্ভব নয় মানে সবটা বাতিল হয়ে যায় না। আমরাও একসঙ্গে থাকি না, কিন্তু আমি বলতেই পারি, আমার জ্যাঠতো বড়দাকে কিন্তু এখনো আমরা যে কোনো সমস্যায় বলতে পারি মানে বিশ্বাস আছে যে দাদাকে বললে কিছু একটা সুরাহা হবে। এই যে বিশ্বাসটা, বেঁচে থাকার বিশ্বাস, এটা কিন্তু ছিল, আছে, এবং যখন এটা হারিয়ে যাবে তখন কিন্তু বেঁচে থাকাটাই একটু অনিশ্চিত হয়ে যাবে। আমরা হয়তো নিজেদেরকে পাবো না, দেখবেন অনেক সময় বন্ধু বান্ধবকে বলছি, তাদের কাউকে বলছি, তাদের কাউকে একটা ভরসা করছি। আসলে তো মানুষে ভরসার ব্যাপার, বেঁচে থাকার সময় মানুষে ভরসা লাগে। আমি হয়তো একটা সান্যাল পরিবারকে ঘিরে ঘুরেছি, এটা কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে বন্ধু বান্ধবের ফ্যামিলি, রক্ত সম্পর্কের বাইরের ফ্যামিলিও হয়। আজকাল আপনারা দেখেছেন কিনা জানি না, অনেক সময় যেটা হচ্ছে, আমরা যারা একটু বয়স, তারা কিন্তু রিইউনিয়ন করছি পুরনো স্কুলের বন্ধুদের নিয়ে। কারণ আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি চাই, আমরা কিন্তু 1:1 বাঁচতে পারছি না। আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের পরের জেনারেশন ভালো, কিন্তু তারা আমাদের সব গল্পে থাকতে পারছে না, এবং সেটা স্বাভাবিক, আমরাও ওদের সব গল্পে থাকতে পারছি না। ফলত আমাদের একটা এক্সটেন্ডেড পরিবার চাই। সেই পরিবারের বিচারে আমার মনে হয়েছিল আমি এভাবে গল্পটাকে সাজাই। গল্প করার সময় আমি কখনোই ভাবিনি 100টা পর্ব হবে, কারণ আমি ইনুকে শুধুমাত্র নিজের পায়ে দাঁড় করানো অবধি ভেবেছিলাম। আমার এক বান্ধবী যে দেবশ্রী আমাকে হঠাৎ বললো, কেন ইনুর কি বিয়ে শাদী হবে না? তখন আমি বললাম ঠিক আছে, আমি একটা অন্য ক্যারেক্টার আনি। এর মধ্যে কিন্তু বেশ কিছু ক্যারেক্টারকে আমি নিজে দেখেছি, যেমন আমি একটা ক্যারেক্টারকে দাঁড় করেছিলাম পৌলমী সেন। এই ক্যারেক্টারকে কিন্তু নিজে দেখেছি, ফলে বেশ কিছু জিনিস আমার বাস্তবের সঙ্গে একদম সম্পর্কিত। আর বেশ কিছু আছে যেটা লেখক বা লেখিকার ওপরে কিছু কল্পনা থাকে। ফলত এই করে করে বড় হয়ে গেছে। অনেক মানে উপন্যাস, এক অর্থে অনেকগুলো বেড়াতে জায়গার পর্ব, অনেক মৃত্যু, অনেক জন্ম, সব মিলিয়ে একটা দাঁড়িয়ে গেছে। একদম, মানে জীবন থেকেই তো গল্প উপন্যাস আসে। জীবন দেখেই লেখক তার উপন্যাসকে রচনা করেন, তার মধ্যে কিছু কল্পনা সামান্য থাকে, কিন্তু জীবন বোধ থেকেই এই লেখাটা আসে। একটু অন্যদিকে যাচ্ছি, যে আপনার এই গল্পে আমি দেখেছি মাঝে মাঝে কিছু কিছু কবিতার স্তবক আছে। যেমন একটা লাইন তো আমার খুব ভালো লেগেছে, আমাদের জন্যই ভোরের আকাশ, লালচে পুবের কোণে হাসে আশ্বাস। এটা সুমনের গান। এটা সুমনের গান। তো আমরা বলতে পারি, সুমন যখন প্রথম দিকে, আমি এখন মানে সুমন লোকটাকে সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু সুমনের যে প্রথম ক্যাসেট বেরিয়েছিল, তখন তো ক্যাসেটের যুগ, এটা সুমনের প্রথম ক্যাসেটের লাস্ট গান। তো সব আমাদের জন্য, তো সেই গানগুলো সেই সময় হিসেবে অত্যন্ত এগিয়ে থাকা গান ছিল। বিশেষ করে শেষ গানটা সব আমাদের জন্য, এটা যে কি অসম্ভব ইম্প্যাক্ট ছিল গোটা সোসাইটিতে, বাংলা সোসাইটিতে। তোমাকে চাই সবাই বলে, কিন্তু তোমাকে চাই এর পরেও এই একটা গান যেটা আমাকে খুব নাড়িয়েছিল। আমি অনেক সময় এই গানটা, এই সবকগুলো বারবার করে মেয়েদেরও বলতে থাকি, যে শব্দ চয়ন একটা ব্যাপার, সুর আলাদা ব্যাপার, প্রত্যেকটা শব্দ চয়ন যে কি সুন্দর করে উনি করেছিলেন তখনকার বিচারে, সেটা তো বুঝতে হবে। সেটা আমাদেরকে এই দুটো লাইন আপনি যেটা পড়লে, সেটা একদম পুরোপুরি সুমনের, সেটা আমার লেখা নয়। আচ্ছা,
সত্যি সেই সময় একটা ধারা এসেছিল, সেই সময় তার পথিকৃৎ ছিলেন সুমন, এবং পরবর্তী ক্ষেত্রে যারা ওই ধরনের ধারায় গান গেয়েছেন সবাই পথিকৃৎ হিসাবে সুমনকে মানেন। সত্যি তার গানের কথাগুলো এখনো যে সমস্ত উনি লিখছেন, সে গানের কথাগুলো এত মনকে ছুঁয়ে যায়, মানে না মানে ভাবা যায় না। তখন আসলে যেটা বলা হয় না যে কি বলবো, এক ধরনের তো মানে সুমনের প্রথম ক্যাসেটে প্রত্যেকটা শব্দ বোধ হয় আমার কেমন মনে হয় ভার্জিন আর কি, ব্যাপারটা এরকম আর কি। প্রত্যেকটা গান, সেটা পেটকাঠি জারিয়ালি বলি বা এই গানটা বলি, কিছু কিছু জিনিস আছে মনের উপর ছাপ পড়ে যায়। এটা আমার কাছে, এই গানটা আমার কাছে খুব মনের উপর ছাপ পড়ার একটা না সত্যি কথাগুলো, আমিও তো লেখাগুলো দেখছি যে এই যে হাসে আশ্বাস, মানে আমরা তো আশা নিয়েই জীবনটাকে এগিয়ে নিয়ে চলি। সামনে যদি আশার হাতছানি না থাকে তাহলে জীবনের কোনো কিছু অগ্রগতি তো আমরা পাবো না। খুব সুন্দর লাগে সত্যি কথাগুলো, এত সুন্দর। আচ্ছা, আপনি তো তাহলে নিশ্চয়ই কবিতাও লেখেন, আপনার গল্প যখন লেখেন কবিতাও লেখেন? কবিতা লিখি, যদি আমি গল্প লিখতে ভালোবাসি, গল্প বা ট্রাভেলগ লিখতে খুব ভালোবাসি আমি। বেড়াতে যাওয়া এবং সেই সংক্রান্ত লেখা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। কবিতা লিখেছি, একদম লিখিনি তা না, তাহলে খুব কম। একটা কবিতা শোনান না কবিতা আপনার? আবার হ্যাঁ, একটু পড়ে কবিতা শোনাই। আপনার তার আগে আমি একটু জল খাবো, কিছু মনে করবেন। হ্যাঁ, আপনি জল পান করে নিন, আপনার কবিতা শুনবো, আপনি কিরকম কবিতা লেখেন। এবং সত্যি তো আপনি গল্পের মধ্যেও অনেক ভ্রমণ গল্প কিন্তু লিখে দিয়েছেন, ভ্রমণ কাহিনী লিখে দিয়েছেন। কেরালা, তারপরে নর্থ ইস্ট, গুজরাট, এরকম বিভিন্ন জায়গার একটা ভ্রমণ বৃত্তান্ত আপনার এই 100 পর্বের মধ্যে পেয়েছি, কিন্তু এত ভালো লেগেছে। আচ্ছা, আমি একটু দেখেই কবিতাটা পড়ছি। হ্যাঁ, দেখেই বলুন, হ্যাঁ দেখেই বলুন। কবিতাটা বলা বারণ। বাহ, সব কথা সবাইকে বলতে নেই, সব কথা সব সময় বলতে নেই। কথার অনেক ধরন আছে, কথার অনেক গমক আছে, ওজন থাকে, ধারও থাকে, কথার অনেক বাধাও থাকে। সব কথা বলতে নেই, সবাইকে তা বলতে নেই। অনেক কথা চোখেই হয়, অনেকটা ইশারায়, অনেক কথা স্পর্শে হয়। কিছু না বলেও কথা হয়, বুঝে নিলেই হয়। তুমি বলছো যে সুরে আমি নিচ্ছি না, আমার সুর তোমার তালে ঠিক যাচ্ছে না। তবুও কথা চলতে থাকে, কথার পিঠে কথা বুনতে থাকে। জট পাকানো, গিট পাকানো, বড্ড কঠিন তার থেকে মুক্তি পাওয়া। সব কথা বলতে নেই, সবাইকে তা বলতে নেই। আধার আছে ধাত্র এমন, পাত্র চাই ধরিত্রী যেমন। এটা যদিও কবিতার আগে বাহ, লেখা। খুব সুন্দর। মানে শুভ দাশগুপ্তের ওরকম একটা কবিতা আছে, বলতে নেই বলে একটা, খুব কবিতাটা খুব সুন্দর কবিতাটা, যে কোনো কিছু সবসময় বলতে নেই। মানে স্ত্রীদের কাছে স্যালারি কথা বলতে নেই, এরকম নানা সুন্দর ওই কবিতাটা, ঠিক এই একটা সুন্দর এরকম একটা ছাপ পেয়ে গেলাম। খুব সুন্দর কবিতাটা। আচ্ছা, আরেকটা কবিতা বলুন না, আরেকটা কবিতা বলুন শুনি। খুব সুন্দর, আচ্ছা। মানে ভাবটা খুব সুন্দর একদম। এই কবিতা, এই দুটো কবিতাই কিন্তু কবিতার আগে, এই আগের বলা বারণটা কবিতার আগে। এটা হলো আমার দিনগুলো। এক একটা দিন উপছে পড়ে এই আকাশে ওই মাটিতে, এক একটা দিন পিছলে যায় আমার হাতের মুঠোয়। এক একটা দিন দৌড়ে চলে আমার থেকেও আগে, এক একটা দিন আস্তে আসে আমি এগোই আগে। এক একটা দিন মনের মতন অপার সুখে ভাসে, এক একটা দিন দুঃখের সাগর সাঁতরে ফিরে আসে। এক একটা দিন কাজের চাপে সময় চলে যায়, এক একটা দিন আকাশের মাঝে পিছন ফিরে যায়। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এইবার তাহলে ওই গল্পটার মধ্যে একটু ঢুকি, 100 পর্বের গল্প। আপনি ইন্দিরা সান্যাল ইনুর 18 থেকে 31 বছরের একটা জীবন কাহিনী বলেছেন। আপনি বলেছেন আমি একটা সাধারণ মেয়ের গল্প বলবো। সাধারণ মেয়ে বললেই তো আমাদের কবিগুরু সেই সাধারণ মেয়ে কবিতাটা মনে পড়ে যাচ্ছে। সেখানে বলছে, তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। শরৎবাবুকে বলছেন। আপনি সেই সাধারণ মেয়ের গল্প কিন্তু লিখলেন। সাধারণ মেয়ের গল্প লিখতে লিখতে আপনি তাকে একটা অসাধারণ মেয়ে হিসাবে কিন্তু প্রতিপন্ন করলেন। এই যে সুন্দরভাবে যে আপনি নিয়ে গেলেন, এটা আপনি বারবার বলেছেন, লাইফ ইজ আ জার্নি, এনজয় ইট। হ্যাঁ,
ইনি কিন্তু তার জীবনটাকে এনজয় করেছে। আপনি যে একটু আগে বললেন যে একটা আপনি দেখেছেন, হ্যাঁ সত্যি তো দেখেছেন, জীবন থেকেই নিয়েছেন, কিন্তু এখানে একটা অদ্ভুত কনসেপ্ট দিয়েছেন আপনি, একান্নবর্তী পরিবার। তার কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর। একটা বাড়ি কিন্তু নয়, একটা যৌথ পরিবার যে একটা বাড়িতে থাকে আপনার কিন্তু গল্পে সেটা নয়। এটা আমার খুব খুব ভালো লেগেছে। একটা অঞ্চলের মধ্যে 1 নম্বরে থাকে যে বড় মা, জ্যাঠামশাই, মেচকা, আর 9 নম্বর বাড়িতে থাকে ইনুর বাবা মা, এরকম একটা বাড়িতে থাকে পিসি। এবং যৌথ পরিবার যেটা আপনি বললেন একটু আগে, যে 2-1 জন কিন্তু সেই দায়িত্বটা নেয় সেই বন্ধনটা গড়ে দেওয়ার জন্য। আপনার গল্পে সুন্দর করে ফুটে উঠল মেচকা, বড়মা, এরা সুন্দরভাবে সেই বন্ধনটা রেখে দিয়েছিল। মেচকা রবিবার প্রত্যেক বাড়ির বাজারটা করতো একরকম বাজার। মানে এই কনসেপ্টটা মানে দারুণ লাগলো। তারপরে আপনি এরপর বলছেন যে ফিজিওথেরাপি কোর্স করতে ইনু পুনেতে গেল। না, তার আগে ব্যাঙ্গালোর গেছে। তার আগে হ্যাঁ একটা ছোট কোর্স করতে ব্যাঙ্গালোর গেছে, একটা আরেকটা বড় কোর্স করতে পুনেতে গেছে। এই যে ফিজিওথেরাপি কোর্স, আপনি এই গল্পের অনেক জায়গায় মেডিকেল টার্ম লিখেছেন, এই অভিজ্ঞতাটা আপনার কি করে হলো? এটা তো বেশ অবাক লাগছে। প্রথমে ব্যারাকপুরে কিন্তু মহিলা ফিজিওথেরাপিস্ট আছে, হ্যাঁ, এদের মধ্যে একজন আমার মাকে দেখতে আসছে। আচ্ছা। এবং তাকে নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম সে কোথায় কোর্স করেছে, সে কিভাবে করেছে। তো সে প্রথম বলেছিল যে ব্যাঙ্গালোর সবচেয়ে ভালো হয়। তো ফলত একদম ব্যাপারটা আকাশ থেকে পড়েছে, ব্যাপারটা এরকম নয়। আর এখন তো প্রথমত একটা জিনিস জানতে হবে, যদি আমাদের এখনকার লাইফ বলি, তাহলে একটা বিজি আছে, একটা এজি আছে। বিজি মানে বিফোর গুগল, আর একটা হলো এজি মানে আফটার গুগল। তো ফলত গুগল থাকলে অনেক কিছু জানা যায়। আর দ্বিতীয় ব্যাপার হলো, আমি লেখার আগেও আমি খুব ভালো শ্রোতা, আমি খুব ভালো শ্রোতা, এবং আমি খুব ভালো লোকের সঙ্গে কথা বলতে পারি। মানে আমার অফিসের, আমার স্কুলের সব কজন পিয়নের সব গল্প আমি জানি, আমার কথা বলতে ভালো লাগে। ফলে যেটা হচ্ছে, আমি ফিজিওথেরাপিস্ট মেল বা ফিমেল যাই হোক না, আমি প্রচুর কথা বলেছি। মানে গল্পটা লেখার জন্য নয়, এর আগেও আমি প্রচুর কথা বলেছি। আমার কাছে খুব অদ্ভুত এবং ভালো বিষয়বস্তু লেগেছে। এবং এই প্রফেশনটাই কিন্তু তথাকথিতভাবে একটু রেজাল্ট খারাপ লোকজনও ঢুকতে পারে, যদি তার আগ্রহ থাকে, যদি তার পরিশ্রম করার ক্ষমতা থাকে, তাহলে কিন্তু রেজাল্ট এখানে কোনো বাড়াবাড়ি হয় না। এবং এই যে সার্টিফিকেট কোর্স, তার জন্য খুব বেশি টাকা খরচা হয় তা নয়। তারপরে ডিপ্লোমা কোর্স, তার জন্য একটু বেশি টাকা খরচা হবে। এটা কিন্তু মেডিকেল পড়ার মতো অত খরচারও ব্যাপার নয়। ফলে এই যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে একটা ব্যাকগ্রাউন্ড থেকে এটা আসা যায়, সেটা আমার কাছে বাস্তব লেগেছে। ফলে আমি এই প্রফেশনটা নিয়েছি। এরকম আরো অনেক প্রফেশন আছে, খুঁজলে পরে জন্মালেই একটা বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, না হলে এখন তো টেলারিং হয় না, ফ্যাশন টেকনোলজিস্ট হতে হবে। এরকম এই ওপরে ওপরে যে ব্যাপারগুলো, এছাড়া আরো অনেক ধরনের প্রফেশন আছে, সেগুলো কিন্তু খুঁজতে হবে। আমি এই গল্পটায় এই ধরনের প্রফেশনগুলোকে খুঁজেছি, পরের গল্পে অন্য কিছু খুঁজবো না। আপনি আরেকটা দিক দেখিয়েছেন স্বাবলম্বী হওয়া। এই যে ইনু এমনিতে অনেক হসপিটালে কাজ করে থাকতে পারতো, কিন্তু সে কিন্তু একটা ব্যবসা করতে চাইলো। শুধু ব্যবসা নয়, আরো কয়েকজন ছেলেকে উপার্জনক্ষম করার একটা চেষ্টা করলো। এই দিকটা কিন্তু আপনি দেখিয়েছেন। আরেকটা খুব সুন্দর একটা মানবিক দিক দেখিয়েছেন, যেটা আমাকে খুব ছুঁয়ে গেছে মনটাকে। যে পুনেতে যখন ইনু গেল, সেখানে শ্রুতি মেয়েটি, সে নেহা বলে একটা মেয়েকে পালন করছে। সেই নেহার জন্ম থেকেই তার চোখের একটা অসুখ আছে। তার মা মারা যায়, তার বাবা একটা অস্থির অবস্থা। তখন সেই নেহাকে মানুষ করার দায়িত্ব নিল 2-3টি ছেলে মেয়ে, তার মধ্যে নেহা সবচেয়ে বেশি ইনভলভ। এই মানবিক দিকটা খুব সুন্দর লাগলো। না, প্রথমে চোখের এই অসুবিধা কিন্তু বাস্তব। মানে আমি একটি বাচ্চাকে জানতাম, সে এখন বড় হয়ে গেছে। তার ওরকম 3 দিন লেফট আইটা খোলা থাকতো, 3 দিন রাইট আইটা খোলা থাকতো, সে বেহালায় থাকতো। এবং সে তার চিকিৎসাটা পুরোটা হতো চেন্নাইয়ে, চোখের চিকিৎসাটা হতো চেন্নাইয়ে। মানে প্রত্যেকটা অসুখ যেগুলো আমি ধরেছি, সেগুলো কিন্তু বাস্তব। আমি একটাও বানিয়ে বানিয়ে আকাশ থেকে অসুখ দিইনি। কেননা পৌল মিশনের ক্যারেক্টারটা আমার একদম জীবন্ত ক্যারেক্টার। সে এখন
বিয়ে শাদী হয়ে গেছে, মেয়েটির বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। সে কিন্তু সত্যি সত্যি অসুস্থ এরকম অবস্থায় ছিল। এবং নেহার যে অসুখটা লিখেছি সেই অসুখটা অত মেডিকেল টার্মটা আমি দিইনি, কিন্তু সত্যি সত্যি অপটিক্যাল নার্ভের এই প্রবলেমটা হয়। ফলে এই গল্পটা নেহার অসুখটা বাস্তব। এখন ধরুন আমি দেখতে পাচ্ছি যেটা আমাদের ছেলেমেয়েরা তারা না অনেক সাহসী, তারা যে কোনো প্রবলেমকে বন্ধু বান্ধবরা মিলে একটা টিম করে নিয়ে সামলে দেয়। এটা কিন্তু আমাদের সময় ছিল না। হতে পারে আমাদের সময় আমরা এতটা আর্থিকভাবে দাপুটে ছিলাম না। এখনকার ছেলে মেয়েদের কোনো কিছু নিয়ে কোনো একটা কেউ অসুস্থ হলো, ইমিডিয়েটলি একটা গ্রুপ করলো, ইমিডিয়েটলি টাকা পয়সা চাইলো, ইমিডিয়েট কাজটা মিটিয়ে দিল, তারপর তারা অ্যানাউন্স করলো আর টাকা পয়সা পাঠাবেন না কেউ, আমাদের কাজটা হয়ে গেছে। বা কারোর একটা ব্লাড লাগবে, আমি যেহেতু অনেকগুলো ওই স্বেচ্ছা রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত, বিশেষ করে ব্লাড মেডসের জন্য যুক্ত, এই যে কখনো ব্লাড লাগে এরা ইমিডিয়েট সব জানায়, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। তারপর কাজটা মিটে গেলে সঙ্গে সঙ্গে জানায় কাজটা কিন্তু মিটে গেছে, আর কিন্তু কেউ ইনভলভ হবেন না। এই গোটা ব্যাপারটা যেন আমার মনে হচ্ছে ইয়ং ছেলে মেয়েদের সাহসও আছে, ওরা একটা কাজগুলো করতেও পারছে, এবং সত্যি সত্যি সোশ্যাল মিডিয়াতে একটা বড় ব্যাপার হয়েছে, কমিউনিকেশনটা অনেক অনেক উন্নত হয়ে গেছে। ফলে এটা আমি ধরেছি। এবং ওরা হয়তো আমাদের মতো নয়, কিন্তু ওরাও কিন্তু বেশ মানবিক, ওদের প্রেমিসে ওরা মানবিক, ওদের ভয় ডর কম, সেই কারণে সেটা দেখানো গেছে। হয়তো এটা আরো 20 বছর আগে হলে হয়তো নেহাকে শ্রুতি অ্যাডাপ্ট করতে পারতো না, এখন হয়তো পারছে। ঠিকই, বর্তমান প্রজন্ম যারা তারা মানবিক দিক থেকে আশা করি আরো এগিয়ে যাক, এই পৃথিবীটাকে আরো সুন্দর করুক। এরপর আচ্ছা, শোনা যাচ্ছে তো ভালো করে? এরপর মেজদা শ্রুতিকে বিয়ে করলো, ইনু শ্রুতির ভাই শরণকে বিয়ে করলো। শরণ সামরিক বাহিনীতে কাজ করে, এই একটা দেশ রক্ষার যে একটা ভূমিকা সেটাও আপনি ছোট্ট করে ঢুকিয়েছেন। যাই হোক, সেই শরণের সাথে নেহা এই ইনু, শরণের সাথে ইনু, তারপরে ওরা বিয়ের পর কর্মক্ষেত্র শরণের সেই শিলংয়ের উত্তর পূর্বাঞ্চলে গেল। সেখানে শিলংয়ের পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছে 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 হাঁটছে, সেই সময় আপনার লীলা মজুমদারের কথা মনে পড়লো। কেন হঠাৎ লীলা মজুমদারের? আচ্ছা, এটা বলার কথা, আমার খুব প্রিয় লেখিকা লীলা মজুমদার। লীলা মজুমদারের শিলং পাহাড়ের উপরে অনেক গল্প আছে। মোস্ট প্রবাবলি ওনার বাবা ছিলেন আইদার সিভিল ইঞ্জিনিয়ার নয় জিওলজিস্ট, কিংবা তখন হয়তো দুটো মিলেমিশে ছিল। এবং শিলং পাহাড়ের গল্প, ওনার দিদির গল্প, ওদের বেড়ালদের যে গল্পগুলো আছে, প্রচুর শিলংয়ের গল্প। অনেকেই বলে রবীন্দ্রনাথের লেখা, কিন্তু আমার লীলা মজুমদারকে দিয়ে শিলং চেনা। মানে শিলং আমি যাইনি কখনো, কিন্তু শিলং আমার কাছে খুব পছন্দের জায়গা। থাকে না এক ধরনের কি বলবো, মানে আমার কোনো চাকরি শিলংয়ে হতো, বা যদি কেউ বলে তুমি চাকরি ছেড়ে দাও, শিলং একটা স্কুলে তোমাকে হোস্টেল ওয়ার্ডেনের কাজ দেওয়া হবে, আমি তাকে চলে যাবো। মানে ওটা বোধহয় আমার পুরোটাই কি বলবো, এক ধরনের ইমোশনের জায়গা, বা আমি আপ্লুত থাকি শিলং নিয়ে। তো সেই কারণে শিলংটা লিখে ফেললাম। কি আর করা যাবে। হ্যাঁ, শিলং আমি চিনেছি লীলা মজুমদারকে দিয়ে, অবশ্যই। আচ্ছা, লীলা মজুমদারের ব্যাপারটাতে আমি আসছি। তার আগে যেটা অনেকেই মন্তব্য করছেন, একটা এত সুন্দর গল্প আড্ডা দিচ্ছি, সেখানে মানে কমেন্টটা দেখা হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, লেখিকার সাথে আড্ডা করতে, মানে আড্ডা দিচ্ছি, এটা খুব ভালো লাগছে। সলিলদা লিখেছেন তো অনেক খুব ভালো ভালো লিখেছেন। যাই হোক, আপনার কাছে আমি কিছুই না। গৌরীদাও খুব ভালো লিখেছেন, মিমি রুমা লিখেছেন, পায়েল সিনহা রায় লিখেছেন, সব ক্লিয়ার শোনা যাচ্ছে লিখেছেন। ইন্দিরা মোদিও লিখেছেন যে হ্যাঁ শোনা যাচ্ছে, আপনারা সবাই আছেন, এটাই আমাদের খুব ভালো লাগছে। আমাদের আড্ডাতেও আমাদের খুব এটা সুন্দর করে আমাদের আড্ডা মারতেও খুব ভালো লাগছে। মৈত্রী মজুমদার বলেছেন, হাসি রায়চৌধুরী বলেছেন, ইন্দ্রাণী মোদী বলেছেন, এবং খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ। লীলা মজুমদার বিড়ালের গল্প লিখেছেন, হাতির গল্প লিখেছেন, অনেক ছোটদের গল্প লিখেছেন। লীলা মজুমদারের প্রসঙ্গ আসাতে আমার একটু লোভ হচ্ছে একটু বলা, যে লীলা মজুমদার আপনারা সবাই জানেন, তবু মানে প্রসঙ্গ যখন এসে গেল, লীলা মজুমদার তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইয়ের মেয়ে, তারপরে সুকুমার রায়ের খুড়তুতো বোন, সত্যজিৎ রায়ের পিসি,
এরা সবাই শিশু সাহিত্য লিখে গেছেন, তবে অতএব লীলা মজুমদারও ওই ঘরানারই। আসলে লীলা মজুমদারের লেখাটার মধ্যে একটা সবচেয়ে প্লাস পয়েন্ট আমার যেটা মনে হয় সেটা হলো যে জেন্ডার বায়াসনেস নেই। উনি মহিলা লিখছেন বলে মহিলাদের নিয়ে লিখছেন, ব্যাপারটা এরকম নয়। এবং প্রত্যেকটা লেখার মধ্যে কথাটা যেন আপনি একটু গভীরে গেলে বুঝতে পারবেন, খুব সায়েন্টিফিক লেখা, খুব বিজ্ঞানের পক্ষে লেখা। বিজ্ঞানের পক্ষ মানে আমি সবসময় নিউটনের সূত্র আলোচনা করতে বলছি, তার ব্যাপারটা এরকম নয়। বিজ্ঞানের পক্ষ মানে জীবনের মধ্যে একটা বিজ্ঞানের ছোঁয়া থাকে। লীলা মজুমদারের লেখার মধ্যে যেটা একটা আছে, সুকুমার রায়ের লেখার মধ্যে প্রচন্ডই আছে। যতই ননসেন্স কাব্য বলি না কেন, প্রত্যেকটা লেখার মধ্যে বড় বেশি মানবিকতা ব্যাপার আছে। আর সেই কারণে আমার খুব অসময়ে আমার লীলা মজুমদার সমগ্র নিয়ে আমি থাকতে পারি আর কি। আমার পছন্দের বই, পছন্দের লেখা। খুবই সত্যি, মানে আমার একটা মনে পড়ছে হাতির গল্প। সেই একটা হাতি পড়ে গেছে, তখন অন্যান্য হাতিরা কিভাবে তাকে একদম মানে পরিকল্পনা করে তাকে তুললো, এইসব গল্প। যাই হোক, আমার লীলা মজুমদারের একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। শিশু সাহিত্যকে উনি কতটা জোর দিয়েছেন। সুনীল গাঙ্গুলি একটা জায়গায় লিখছেন যে উনি শান্তিনিকেতনে গিয়েছেন, হঠাৎ ওনার ডাক পড়লো যে লীলা মজুমদার ডেকেছেন। তো লীলা মজুমদার তখন বলছেন যে তুমি অন্যান্য গল্প এসব লেখো, কিন্তু ওগুলো আমি পড়ি না, কিন্তু আমার ভালো লাগে যে তুমি শিশু সাহিত্য লেখো। যাই হোক, আপনি যে শিলংয়ের যে এই যে পরিবেশটা, আমার কিন্তু ওই পরিবেশে শেষের কবিতার লাবণ্য আর অমৃতকে মনে পড়ছে, যে তারা ওইরকম রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমার মনে পড়ছে। আপনি শেষের কবিতার লাইন এনেছেন, দোহাই তোদের একটুকু সবুর কর, ভালোবাসিবারে আমারে দে অবসর। এই লাইনটা আপনি আপনার গল্পে এক জায়গায় তুলেছেন। আমি জানি কিন্তু শেষের কবিতার গল্প, কিন্তু ইনু জানে না। মানে আমার লেখার মধ্যে না ইনুর মনে নেই, কিন্তু আমার মনে ছিল, অবশ্যই মনে ছিল, জানালে আমি লিখবো কি করে। রবীন্দ্রনাথ কবিগুরু এটা মানে অনুবাদটাও কিরকম করেছেন, ইংরাজি অনুবাদ থেকে। ইংরাজিতে আছে ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এটা ইংরেজি কথা, তার সাথে এটা বাংলা কথা, কত সুন্দর। হ্যাঁ, দোহাই তোদের একটুকু সবুর কর, ভালোবাসিবারে আমারে দে অবসর। এটা মানে এত সুন্দর। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি যে শিলংয়ে। আপনি বললেনও যে কিছু প্রিয়জনেরও মৃত্যু হয়েছে, এরকম হয়েছে। আপনি প্রথম দিকে লিখেছেন যে নেগেটিভ পজিটিভ সবই জীবনের মধ্যে আছে, কিন্তু পরের দিকে আপনি বললেন যে আপনি খালি পজিটিভ দিকটা দেখাবেন। যদিও প্রথম দিকে একটা নেগেটিভ দিক এসছে। ফুলকা যখন মারা গেল, যখন জানা গেল যে নমিনি ইনুকে পড়ে গেছে, হ্যাঁ, তখন পরিবারের সবার মধ্যে যে একটা মানে মনের মনোভাবের যে একটা বিপরীত দিকটা দেখা গেছিল। যাই হোক, পরে নেক্সটটা সেটা সব ঠিক করে দিয়েছে। আপনি এটা কেন পরের দিকে বললেন যে সব পজিটিভ দিক দেখাবেন? না, প্রথমত জিনিস বুঝুন যে এখন ওয়েস্ট বেঙ্গলে যেটা থাকে, বিকেল সন্ধ্যা থেকে একটা টিভির কালচার আছে। এই টিভির কালচারে টিভি সিরিয়ালগুলো চলে, বা টিভি সিরিয়ালগুলোর নামে যা চলে সেটা পুরোটাই নেগেটিভ, আগা পাঁচটা নেগেটিভ। আপনারা কখনো দেখেছেন কোনো বাড়িতে সত্যি সত্যি কন্টিনিউয়াস একটা বউয়ের জন্য, তাকে খারাপ দেখানোর জন্য তার শাশুড়ি, তার ননদ, তার দেওর, তার যা সবাই মিলে লেগে রয়েছে, এবং সেটাই চলছে দিনের পর দিন, মাসের পর মাস, লোকজন হা করে গিলছে। তা আমার মনে হয়েছিল যে নেগেটিভ তো পুরো টিভি সিরিয়ালগুলো সবটা দেখাচ্ছে, তাহলে আমি কেন একটা নেগেটিভ দেখাবো? এবং একটা জিনিস বুঝুন, যে সময় টাকা, ফুলকার টাকা নিয়ে প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু ইনুর বয়স কম, ইনুর মেজদার বয়স কম, ইনুর বড়দার বয়স কম। তখন যে ইমোশন কাজ করে, তখন যে লোকের কাছে পাত্তা পেতে ইচ্ছে করে, সেই পাত্তাটা কিন্তু 25 বছরের পরে আর ইচ্ছে করে না। যখন মেজদা বড়দারা নিজেরাই ইনকাম করে গেল, বা যখন তখন তো তাদের কাছে এটা কোনো এফেক্ট করেনি। ফলে আমরা আমাদের 18-19 বছর 20 বছরে যে ইমোশনে থাকবো, সেটা তো আর 10 বছর পরে বা 7 বছর পরে থাকবো না। এবং আমার তখন মনে হচ্ছিল চারিদিকে প্রচুর নেগেটিভ আছে, তাই আমার আর নেগেটিভ এতগুলো দেখি কি হবে। খুব সুন্দর। আমি বরং পজিটিভ দেখাই, যাতে একটা দুটো মানুষ হলেও বোঝে যে হ্যাঁ, জীবনের মধ্যে পজিটিভ নেগেটিভ সবই থাকে। আমি পজিটিভটা ভাবি না, আমি ভাবি, তারপর দেখা যাক কি হয়। খুব সুন্দর। হ্যাঁ, আপনি মিনুর মানসিক দৃঢ়তাটা এমন দেখিয়েছেন, যখন সেই মানে শিলংয়ে ছুটে গেল, তার হাজবেন্ড তাকে পাওয়া যাচ্ছে না, সেইখানে সে ছুটে গেল এবং শরণকে সেই সেবা শুশ্রূষা করে কলকাতায় নিয়ে এলো। সেখানেও একটা ছোটখাটো অপারেশন হলো। যাই হোক, মানে এটাকে সাংঘাতিক মানে একটা মানসিক দৃঢ়তাও দেখিয়েছেন ইনুর মধ্যে। যাই হোক, এরপর ইনু গুজরাটে গেল, সবাই মিলে গেল, শ্রুতি গেল, শরণ গেল,
স্মরণের বাবার চরিত্রটা আপনি খুব সুন্দর দেখিয়েছেন। ভদ্রলোক মানে এরকম পাওয়া যায় না, মানে ফাদার ইন ল এরকম পাওয়া মুশকিল। যাই হোক, গুজরাটে গেল এবং গুজরাটে গিয়ে তাদের ছোট্ট গল্প বলবো এর মধ্যে। আচ্ছা একটু শেষ করে নিন। না, এই ফাদার ইন ল বলে আচ্ছা ফাদার ইন লটা বলুন। হ্যাঁ, আচ্ছা, এমনিতেই আমার বিয়ে হয়েছিল খুব অদ্ভুত ভাবে। আচ্ছা। অফিসে হাফ ডে সিএল নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। বাহ। এবং আমি একদমই বাঙাল বাড়ির মেয়ে। আমার বিয়ে হয়েছিল এদেশি ঘটিদের সঙ্গে। আচ্ছা। তো আমার শ্বশুরমশাই খুব ভালো ইংরেজি জানতে। আচ্ছা। আমি একদমই ইংরেজি জানতাম না। আমি তো মানে অঙ্কের লোক, এবং আমি মনেই করতাম দুনিয়ার অঙ্ক একমাত্র সাবজেক্ট যেটা জানলে সব হয়, তাতে আমার ইংরেজির দরকার। তো বাবা প্রায়শই বলতেন, তোমার ইংরেজিটা খুব খারাপ। আর আমি বলতাম, আচ্ছা। বাবা আমার অঙ্কটা খুব ভালো। তো ঠিক। আমার চিরকালই আমি কখনো দেখিনি আমার মা পিসির মধ্যে কোনো গন্ডগোল আমি কখনো দেখিনি। ফলত আমি ঠিকই করেছিলাম আমার শ্বশুরবাড়িতে কারোর সাথে কোনো গন্ডগোল হবে না। এবং আমার শ্বশুর মশাই কিন্তু এরকম ছিলেন, অনুসময় ছোলার শাক খাইনি, চলো আজকে আমি ছোলার শাকই নিয়ে আসবো। তুমি এটা কখনো করোনি, ঠিক আছে তোমাকে আমি এটা করে দেখাচ্ছি। আচ্ছা। এই যে একটা অদ্ভুত স্নেহ ব্যাপারটা আমি পেয়েছিলাম, আমি ফাদার ইন ল থেকে প্রচুর প্রচুর বেশি পেয়েছি। ফলত তার অস্বাভাবিক মৃত্যুটা আমার কাছে বিপর্যয়, মানে এতটা। এবং আমি অনেক কিছুই আমি আমার বাবার থেকেও হয়তো পাইনি, সেই ডিরেক্ট স্নেহ যেটাকে বলে। বাবা তো খুব রাজবাড়ির লোক ছিলেন, আমার শ্বশুরমশাই কিন্তু পুরোটা করেছেন। এবং এই একটা ব্যাপারের জন্য ফাদার ইন ল সত্যি সত্যি বৌদির কাছে খুব ভালো হয় না, তাহলে খুবই ভালো হয়। তো ওই চরিত্রটাই আপনি নিয়ে এসেছেন ইনুর কাছে। ইনু পাপা বলতে মানে অজ্ঞানী বলা যায়, যে পাপার কত রকম ভাবে খুব কাছাকাছি দুজনে এসছেন। সেই পাপার যে বাড়ি গুজরাট, সেখানে ওরা শেষে গুজরাট ভ্রমণ করে সবাই মিলে ওখানে গেল এবং পরিবারের সাথে পরিচিত হলো। তারপরে ইনু ফিরে এলো। ইনু ফিরে এসে এবার ওর আকাঙ্ক্ষা, এরপর সে হসপিটালে যে পার্ট টাইম কাজ করতো সেটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে ব্যবসাটা মা বাবার কাছে ছেড়ে দিয়ে সে এবার চাইলো স্মরণের সাথে অনেকটা সময়, সম্পূর্ণ সময়টা কাটাতে। এইটাই হচ্ছে গল্পের 1 থেকে 100 পর্বে একটা সারাংশ। না, সারাংশের একটা ব্যাপার আছে, যদি স্মরণের অ্যাক্সিডেন্ট না হতো তাহলে কি ওই সিদ্ধান্ত নিত? না, এটা কিন্তু মানতে হবে। যতদিন স্মরণ সুস্থ ছিল ততদিন কিন্তু ইনু সিদ্ধান্তটা নেয়নি। তার মানে আমাদের জীবনের প্রায়োরিটি ঠিক করতে হয়, কোনটা কখন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু প্রায়োরিটি থাকে। কারোর কাছে টাকা ইনকামটা প্রায়োরিটি থাকে, কখনো কখনো কারোর কাছে ফ্যামিলিটা খুব প্রায়োরিটি থাকে, যে আমার ফ্যামিলিটাকে আমি কি করব। তাহলে আমি ইনুকে একটা মহিলা বা একটা মানুষ হিসেবে দেখেছি, তার জীবনের এক এক সময় এক একটা প্রায়োরিটি ছিল এবং সেই অনুযায়ী সে নিজেকে অ্যাডাপ্ট করেছে। তার কাছে প্রায়োরিটি ছিল স্মরণ সুস্থ, স্মরণ মিলিটারি চাকরি করে, ওকে। যখন সে বুঝলো স্মরণ অসুস্থ, স্মরণ পুরোটা সামলাতে পারবে না, তখনই কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে তার ইনকামটাকে কমাবে এবং সে স্মরণের সঙ্গে থাকবে, কারণ সে থাকলে স্মরণ ভরসা পাবে। প্রত্যেকটা মানুষের জীবনেই আমার মনে হয় প্রায়োরিটি ঠিক করতে হয়। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমার প্রায়োরিটি ছিল বাচ্চাদের একটু বড় করে দেওয়া। যখন বাচ্চারা বড় হয়ে গেল তখন আমার মনে হলো স্বাধীন করে দিই, আমি এখন আমার মতো থাকি, আমার লেখালেখি, আমার বেড়ানো, কারণ আমি সোলো ট্রাভেলার, আমি একা একা বেড়াতে ভালোবাসি। আমি পিঠে ব্যাগ দেবো এবং একা বেরিয়ে পাবো বলবো। এবং এই যে আমার লাইফ, আমার বন্ধু বান্ধব, আমার তাদের সঙ্গে এক ধরনের রিউনিয়ন করা। আমার আরেকটা কাজ আছে, সেটা হলো এই ফেসবুকের আমাদের বয়স্ক সব বন্ধুরা, খুব বয়স্ক 70-71 বছর বয়স, আমি আমাদের তাদের বাড়িতে যাই, গিয়ে একসাথে খাইও, তাদের সঙ্গে আড্ডা দিই, খোঁজ খবর করি। এটাই আমার লাইফ। আমার কাছে এখন আমার জীবনের প্রায়োরিটি এরকম। ফলত আমার লেখার মধ্যে ইনুর জীবনের প্রায়োরিটি আমি এক এক সময় একটা ঠিক করেছি। আর এটা যদি কেউ খুঁজে পায় তাহলে তার জীবন কখনো একঘেয়ে লাগে না, জীবনে একটা বৈচিত্র্য থাকে। একটা মানে এত ভালো লাগছে আপনি ওই 100 পর্বের মধ্যে মানে কত মানবিক ব্যাপার, অনুভূতির ব্যাপার, জীবনের চলার আলো দেখানোর ব্যাপার, সমস্ত কিছু আপনি এতে অন্তর্ভুক্ত করেছেন। না সত্যি আপনাকে
কি বলে যে আপনাকে না আমি ইংলিশ জানাবো। একটা জিনিস আমি করিনি, যেটা আমি বলেছি, আমার এক বান্ধবী আমাকে রিসেন্ট বলেছে, আমার জীবনে আমার বন্ধু বান্ধবের ভূমিকা খুব বেশি, মানে আমি খুব এক্সটেন্ডেড ফ্যামিলিতে বিশ্বাস করি, কিন্তু এই ইনুর গল্পের মধ্যে কোথাও খুব একটা এক্সটেন্ডেড ফ্যামিলি নেই, ভীষণ ভীষণ সান্নাল পরিবারকে ওরিয়েন্ট করে করেছি। সে অর্থে আমি যাতে বিশ্বাস করি সেই গল্পটা এখানে নেই, সেটা অন্য কোনো গল্পে নিশ্চয়ই আসবে আমি আশা করি। কারণ আমি এখানে কিন্তু নস্যিপাড়া নিয়েই লিখবো ঠিক করেছিলাম, ফলে নস্যিপাড়ায় শুরু, নস্যিপাড়া থেকে ইনু বেরিয়ে গেছে, সেখানে গল্প শেষ। মানে আমার গল্পটা কিন্তু একদম নস্যিপাড়াকে সেন্টার করে একটা বৃত্ত, বড় বৃত্ত, আরো বড় বৃত্ত ভাবি সেইটার মধ্যে শেষ করেছি। হ্যাঁ, মানে- সেদিনের সোনাঝরা দিনগুলিতে শেষ হলো। হ্যাঁ। আমি গল্পটাও এখানে শেষ করলাম, কিন্তু ইনুর জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন বিভূতিভূষণ পথের পাঁচালীতে অপুকে পথের পাঁচালীর পর নিয়ে গেছেন অপরাজিততে, যেমনি অতীন আচ্ছা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, 9টা বাজে, আপনারা বোর হয়ে যাচ্ছেন না, না আমি তো? শেষ করে ফেলছি, আর আর একটুখানি। আমার গল্প তো শেষ হয়ে গেছে, এরপর শেষ করি, আর একটা প্রশ্ন করে আমি ছেড়ে দেবো। এরপর হচ্ছে যে অতীন বন্দ্যোপাধ্যায় সোনাকে নীলকণ্ঠ পাখির খোঁজের পর নিয়ে গেলেন অলৌকিক জলযানে তার জীবনটাকে, তেমনি ইনুর 31 বছরের পর এরপর কি আমরা আর দেখতে পাবো না আপনার সাহিত্যের মধ্যে? হয়তো আসবে, জানি না এখন কিছু। আসলে ইনুর গল্পটার একটা বিষয় তো বুঝুন, এখানে কিন্তু নায়ক কিন্তু ইনু, নায়ক নায়িকা নয়। মানে ইনুর গল্পটা তো ইনুকে দিয়ে ধরে রাখা হয়েছে। সম্ভবত আমি এরকম আরো অনেকগুলো ক্যারেক্টারকে জানি যেখানে একজন মহিলাই নায়ক, ফলত আমাকে সে গল্পগুলো গোছাতে হবে। ইনুর মধ্য বয়সে ইনু কিছু আসবে কিনা সেটা আমি একটু পরে ভাববো। আগামীতে প্রথমত এই গল্পটা আমার একটা প্রকাশনার কাজ চলছে, সেটা একটা বড় কাজ, তার অনেক কাজ আমি জানি না, সেগুলো করতে হবে। সলিলদা আমাকে কিছুটা হেল্পও করেছেন। এই সমস্ত কাজগুলো মেটার পরে আমার তো আরো অনেকগুলো, ইনুর জায়গায় মিনু, তার জায়গায় চিনু, এরকম আরো অনেকগুলো ক্যারেক্টার আমার আশেপাশে আছে, তাদেরকে নিয়ে একটু লেখালেখি চলুক। ইনুটা বরং আবার পরে আসবে। না, আমরা চাইছি ইনুর পরবর্তী জীবনে একটা, বলা যায় না যে একটা মানে একটা ইন্টারেস্ট গ্রো করে গেছে, যে এরপর ইনু কি করবে, স্মরণের পর কি করবে। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে কাটালাম, আপনারা বোর হয়ে গেছেন কিনা জানি না, কিন্তু আড্ডা দিতে দিতে এত মানে জমে গেছি যে বেরিয়ে আসতে ইচ্ছা করছে না। শ্রীমতী মুখোপাধ্যায়ের কাছে একটা শেষ প্রশ্ন রাখছি, যে এই যে আপনি শুধু খালি গ্রুপে পাঠাচ্ছেন বা এরকম হচ্ছেন, এই এখনকার প্রজন্ম তারা অনলাইনে গল্প লিখতেই বেশি ভালোবাসে, কিন্তু আমাদের সময়ে আমরা ছাপার অক্ষরে বই পড়তাম, এখন লাইব্রেরিতেও পাঠক সংখ্যা খুব কমে যাচ্ছে। ন্যাশনাল লাইব্রেরির কথা বাদ দিলাম, কিন্তু আমি একটা ছোট্ট লাইব্রেরির সাথে যুক্ত আছি, আমি দেখেছি যে পাঠক খুবই কম আসে। এই যে এই দুটোর মধ্যে আপনি তফাৎ কিভাবে দেখছেন, যে অনলাইনে? অজিতদা, আপনার নাকে নিয়ে একটা কিছু মন্তব্য এসে, একটা মন্তব্যটা পড়বো। হ্যাঁ, পড়ুন, পড়া যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আপনি পড়ুন, কি বলছেন, এই যারা যারা লিখেছেন একবার একটু পড়ুন। আচ্ছা, আমি যদি পড়ে দিই এগুলো কি 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 লিখেছে। সেটা হচ্ছে যে অসুবিধা হলে দিন আমাকে। অজিতদার এক্সাইটমেন্টটা দারুণ লাগছে। আচ্ছা, আমি এটাই পড়তে চাই। না, গল্প করতে করতে আড্ডা দিতে অজিতদা খুব excited। এত ভালো লাগছে। উনি সত্যি একটা গল্প লিখেছেন, চিন্তা করুন যে কত কিছু ভেবে। যাই হোক, আমি যে লাস্ট, আর সময় বেশি নেবো না, আমি যে শেষ প্রশ্নটা করলাম, আপনি এটা কিভাবে দেখছেন? অনলাইনে যারা পড়ছে না ছাপার অক্ষরে বই পড়ছে, এই প্রশ্ন করেই আমরা প্রায় একদম শেষ না, করছি। যারা পড়ুয়া তারা ছাপার অক্ষরেও পড়তে ভালোবাসে, তারা অনলাইনেও পড়তে, তারা অডিও বুকস যেটা বেরিয়েছে সেটাও শুনতে ভালোবাসে। এখন আমি দুটো ব্যাপার বলবো, যে আমার এই লেখাটা লিখে খুব ভালো লেগেছে, ফলে আমি ছাপাবো। সেটা আমার ভেতরকার একটা, আমার ক্রিয়েটিভিটির এটাই ব্যাপার। আমার অনেক বয়স্ক লোক আছে, যেমন আমার কাকিমা, তিনি অনলাইনে পড়বেন না, তিনি বলেছেন ছাপা হলে অনু দিয়ে যাস, আমি পড়বো। আবার অনেকে আছে যে তারা ছাপা বইটা পড়বেন না, তারা এই পর্বে পর্বে পড়তেই ভালো লাগে। অনেকে তো আটকেই উঠছে, 100টা পর্ব তুই লিখলি কি করে বাবা, 100টা পর্ব, তোর আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। কিন্তু আমার খেয়ে দিয়ে সব কাজ করেও কিন্তু 100টা পর্ব লিখতে পেরেছি আমি কিন্তু এমন না 100 পর্ব লেখার জন্য খাইনি। আমি খেয়েওছি, স্কুলও করেছি, টিউশনসও করেছি, আমি ভয়ঙ্কর বেশি সেলাই করি, আমি সেলাইও করেছি, এবং আমি ওই যে বললাম একা একা বেড়াতে যেতে খুব ভালোবাসি, এবং বেড়াতেও গেছি। কোভিডের মধ্যে ওই সমস্ত প্রিকশন নিয়েই, পিঠে ব্যাগ নিয়ে আমি দার্জিলিং চলে গেছিলাম। তো ফলে
এই সবটা করেই লিখেছি, কারণ লেখাটা আমার একটা কাজ। তার মানে বলছেন এই দুটো দিকই থাকবে, ছাপার অক্ষরও থাকবে এবং সব অনলাইনেও লেখা থাকবে। ছাপা নিশ্চয়ই হবে না, কিন্তু কিছু লেখাতে ছাপা হবে, অবশ্যই ইউনিভার পরে ছাপা হবে। যাই হোক, অনেকক্ষণ আপনাদের যারা শুনছেন তাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, এটাই আমাদের কাছে একটা পরম পাওয়া। ধন্যবাদ শ্রীমতী মুখোপাধ্যায়। নমস্কার। আপনি নমস্কার সামাজিক সব লোকজন। আপনার সাহিত্য আমাদের কাছে আবার অনেক অনেক করে আসুক এবং আমরা সেটা পড়ে নিজেদের আমাদের তৃপ্ত করি, এইটাই আমরা আপনার কাছে তার আগে আশা দুটো করছি। ধন্যবাদ দেবো, একটা হীরকদাকে ধন্যবাদ দেবো সাবিরের জন্য, আর সলিলদাকে অনেকটা ধন্যবাদ, কারণ উনি 100টা পর্ব আমাকে যা কাজ করে দিয়েছেন সেটার জন্য ওনার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। এবং এরকম করে ভাবনা যায় বা এরকম করে সবটা গুছিয়ে রাখা যায় সেটা জানতাম না। সলিলদা আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।